দেশে ও বিদেশে যারা চ্যানেলে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান গ্রিনভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনে। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব কোমর ব্যথায় নতুন চিকিৎসা ইপিডুরাল পিআরপি। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার শহীদুল ইসলাম। তিনি বিভাগীয় প্রধান, অর্থোপেডিক্স এবং স্পাইন সার্জারি বিভাগ, আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল। পাশাপাশি তিনি বারাক পিআরপি মেডিকেল সেন্টারের চিফ কনসালটেন্টের দায়িত্ব পালন করছেন। প্রফেসর ডক্টর শহীদুল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা প্রথমে যে বিষয়টি বলছিলাম যে কোমর ব্যথায় যে অত্যাধুনিক যে চিকিৎসা পদ্ধতি ইপিডুরাল পিআরপি, আমরা কিন্তু পিআরপি সম্পর্কে জানি বা আপনার মাধ্যমেই আমরা অনেকবার অনুষ্ঠান করেছি। তো এই যে ইপিডুরাল পিআরপি, এটা প্রেক্ষাপটটা একটু যদি বলতেন। এবার এখানে আমরা আজকে ঠিক করেছি যে কোমর ব্যথায় অথবা ব্যাক পেইনে অথবা মেরুদণ্ডের ব্যথায় পিআরপি, এখানে এপিডুরাল পিআরপি। এখন দুটো শব্দ মানে এটা খোলাসা করার দাবি রাখে। সেটা হলো পিআরপি, এটা আমাদের অনেক দর্শকরাই বা সাধারণ মানুষ জেনে গেছে যে পিআরপি কী জিনিস। পিআরপি হচ্ছে প্লেটেলেট রিচ প্লাজমা, তার মানে এটা আমাদের রক্ত রসের একটা অংশ, স্পেশাল টাইপের একটা অংশ, যেখানে পিআরপি, যেখানে প্লেটেলেটটা বা অনুচক্রিকা রক্তের তৃতীয় রক্তকণিকা যেটা, সেটা হাই কনসেন্ট্রেশনে থাকে, সেজন্য বলা হচ্ছে প্লেটেলেট রিচ প্লাজমা। এখন আবার এপিডুরাল কী জিনিস? এপিডুরাল এটা একটা খুবই একটা মানে একটা সফিস্টিকেটেড মেডিকেল টার্ম, যে এটা স্পাইনাল, আমাদের স্পাইনাল যে কলাম আছে, কলামের পিছনে একটা সেন্টার একটা ক্যানেল থাকে, যেটা আমরা স্পাইনাল ক্যানেল বলি, ওখান থেকে স্পাইনাল কর্ডটা থাকে। তো স্পাইনাল কর্ডের বাইরে যে স্পেসটা আছে, ওখানে সাধারণত ফ্যাট ট্যাট থাকে, ফ্যাট চর্বি জাতীয় জিনিস থাকে, তারপর ভ্যাসেল থাকে। ওই স্পেসটাকে বলা হয় এপিডুরাল স্পেস। তো আমাদের তো মনে করেন যে অনেক পেশেন্ট আমরা পাই যে নানাবিধ কারণেই ঘাড়ে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, এবং কোমর ব্যথা রোগী সবচেয়ে বেশি আর কি। তো সেই কোমরের যে ব্যথা হয়, এই ব্যথার তো বিভিন্ন রকমের চিকিৎসা আছে, যেগুলো সার্জারি লাগে না অথবা 50-50 সার্জারি লাগে। এই রোগীগুলোর ক্ষেত্রে আমরা এপিডুরাল স্পেসে ইনজেকশন প্রসিডিউর চালু আছে আগে থেকেই। না, আমরা এই ইপিডুরাল পিআরপিতে যাওয়ার আগে আপনি আপনাকে যেটা জানতে চাই যে কোমর ব্যথা হলে ইপিডুরাল পিআরপি বা ইন্ডিকেশনটা কি, মানে আপনি কোন কোন রোগীর ক্ষেত্রে আপনার ইপিডুরাল পিআরপিটা প্রিফার করবেন? জি রাইট, কোমর ব্যথা বা ঘাড় ব্যথা এগুলোর ক্ষেত্রে ব্যথা কোন কারণে হয়, আমি অনেক সময় বলে থাকি যে দেখেন, যেখানে ক্ষত হয় সেখানেই কিন্তু ব্যথা হয়। হ্যাঁ, ক্ষতটা কীরকম? ট্রমার মাধ্যমে হতে পারে, অথবা এজ রিলেটেড বয়সজনিত কারণে ডিজেনারেটিভ মানে চেঞ্জ হতে পারে, সেটাও একটা ক্ষত। এখন ক্ষত মনে করেন যে কেউ বেন্ডিং হয়ে একটা কাজ করতে গেছে, তো তার ডিস্কের যে বাইরের লেয়ারটা অ্যানুলাস ফাইব্রোসাস সেটা ফেটে গেছে, তাহলে একটা ক্ষত হলো। এই ক্ষত হলে এবং তারপরে ভিতর থেকে নিউক্লিয়াস পালপোসাসটা জেলির মতো জিনিসটা বাইরে বের হয়ে আসলো, এটা তো রগের গোড়ায় চাপ দিচ্ছে, স্পাইনাল কর্ডের গোড়ায় সরাসরি চাপ দিতে পারে, অথবা স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো, স্নায়ুগুলো আমাদের মানে কোমরের কথা বলছি আমরা, পায়ের দিকে নেমে যেতে ডান দিকে বা বাম দিকে, সেই নার্ভের গোড়ায় মনে করেন চাপ দিতে পারে, এই কারণে ব্যথা হয়। এছাড়া ওই অ্যানুলাস যে রাপচার হলো, তখন একটা কেমিক্যাল মেডিয়েটর রিলিজ হয়, ওটাকে বলে টিএনএফ আলফা, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। তো এইটাও খুব পেইন সৃষ্টি করে। তাহলে এই পেইনের ক্ষেত্রে আমরা কিন্তু মনে করেন যে এটা একটা ক্ষত, এখানে আমরা এপিডুরাল পিআরপি ইউজ করার স্কোপ আছে। এরপরে যে আপনি যে জানেন যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের ডিস্কগুলো তো, ডিস্কের বাইরে শক্ত লেয়ারটা অ্যানুলাস ফাইব্রোসাস, আর ভিতরে জেলি লাইক সাবস্টেন্স, যেটার ভিতরে ম্যাক্সিমাম থাকে হলো পানি, ওয়াটার। তো ওইটা কুশনের মতো কাজ করে। আমরা জাম্প দেই, লাভ ঝাঁপ দেই, খেলাধুলা করি, পড়ে গেলাম, তাহলে শক অ্যাবজর্বারের মতো শক অ্যাবজর্বার, এক্স্যাক্টলি সব শক অ্যাবজর্বারের মতো কাজ করবে। হ্যাঁ, যে জাম্প দিয়ে পড়লে উপর থেকে ওই মানে ওই শকটা সে মানে দুইটা হাড়ের মধ্যে ঘর্ষণ না হয়, ব্যথা হবে, শকটাকে সে মিনিমাইজ করে ফেলবে। তো এইটা হলো মনে করেন যে এখন এই যে পানিটা আছে বলে, লিকুইড জিনিসটা আছে বলে এটা স্প্রিংয়ের মতো কাজ করছে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই পানিটা মানে ডিহাইড্রেটেড হয়ে যায়, পানিটা শুকায় যায়। হ্যাঁ, পানিটা শুকিয়ে গেলে তখন তার যে ইলাস্টিসিটি থাকার কথা, সেই ইলাস্টিসিটিটা কমে যায়। তাহলে এটা ডিজেনারেটেড ডিস্ক ডিজিজ বলি আমরা। এই ক্ষেত্রেও তার যে প্রোটেকশন দেওয়ার কথা ছিল আগে, সেই প্রোটেকশনটা দিতে পারে না। তারপরে শরীর যখন মনে করে যে তার ভেতর চেঞ্জ হচ্ছে, কিছু ক্ষত হচ্ছে, ক্ষয় হলো, বা ওই যে অ্যানুলাস রাপচার হয়ে গেছে,
শরীর মনে করে যে তার কিছু ক্ষতি হয়েছে, কাজে তার কিছু তৈরি করতে হবে ক্ষতটাকে পূরণ করার জন্য। তখন শরীর কি করে যে আমাদের যে ভার্টিব্রাল বডিগুলো আছে ওই বডিগুলোর সাইড থেকে হাড্ডি তৈরি হয়, যেটাকে আমরা বলি অস্টিওফাইড। এই অস্টিওফাইডও কিন্তু নার্ভের গোড়ায় চাপ দেয়, যার ফলে মনে করেন যে কোমরে ব্যথা যে হয়। অতিরিক্ত হাড় তৈরি হচ্ছে, তার হাড় তৈরি করার প্রয়োজন, সে অন্য সাইডে করছে হ্যাঁ, যেগুলো তার নার্ভকে তার কমপ্রেস ডিস্কের করছে। ক্ষয় হচ্ছে কিন্তু তৈরি করছে হাড়। এটা আমরা এভাবে বলি যে আপনার ক্ষত হচ্ছে ধান ক্ষেত, ধান কিন্তু তৈরি করছে আগাছা, তাইলে তো হলো না। ধানের ক্ষতি হচ্ছে তাহলে ধান তৈরি করতে হবে, আগাছা তৈরি করলে তো মানে ওটা বরং ট্রাবলসাম বেশি আর কি। মানে বিষয়টা এরকম এটা উদাহরণস্বরূপ কিন্তু আমি আমরা বললাম। এক্স-রে এমআরআই তে কিন্তু প্রায়ই আমরা পাই ওস্টেফাইট, এই কথা শব্দটা আমরা প্রায়ই পাই। হ্যাঁ, এরপরে মানে ফ্যাসেট জয়েন্ট আর্থোপ্যাথি বলা হয়, যে আমাদের ফ্যাসেট জয়েন্ট আছে, যে উপরের হাড্ডি এবং নিচের হাড্ডিকে জয়েন্ট করার জন্য সাইডে যে জয়েন্টগুলো থাকে ওটা ফ্যাসেট জয়েন্ট বলে। তো ওইগুলোর ভিতরে জয়েন্টের ভিতরে তো কার্টিলেজ থাকে, সেই কার্টিলেজও ডিহাইড্রেটেড হয়ে যায়, কাজে বয়স বাড়ার সাথে সাথে ওগুলো তো আর্থোপ্যাথি মনে করেন যে ডেভেলপ করে। হ্যাঁ, এরপরে ডিস্ক প্রোলাপসের কথা আমরা বলেছি, যে অ্যানুলাস পারভেসাস রাপচার হয়ে গেল, এছাড়া ডিস্কটা বেরিয়ে চলে আসলো, কাজে পিএলআইডির ক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু মনে করেন যে এপিডুরাল পিআরপি দিয়ে থাকি। তারপরে আমি আরেকটা ক্ষেত্রে মনে করেন যে ইউজ করি, যে এরকম দৈবাত কারণে অ্যাক্সিডেন্টের কারণে মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, অনেক ক্ষেত্রেই তো হাড় ভেঙে যে ডিসপ্লেস হয়ে যায়, স্পাইনাল কর্ডকে চাপ দেয়, তখন রোগী কিন্তু প্যারালাইসিস হয়ে যায়। তার প্যারালাইসিস হয়ে যায় মানে তার হয়তো মানে আপার লিম্ব বা লয়ার লিম্ব প্যারালাইসিস হয়, বা অনেক সময় চার হাত পায়ে অবশ্যই যেতে পারে। হ্যাঁ, কিন্তু এরকমও আছে যে শুধু হাড্ডিটা ভাঙলো কিন্তু সে তার জায়গা থেকে ডিসপ্লেস হয় নাই, কাজে এই যে বোনস ভাঙার, হাড় ভাঙার যে ব্যথা, হ্যাঁ, এইটাও কিন্তু খুব সিভিয়ার পেন, এই ক্ষেত্রেও আমি এপিডুরাল পিআরপি দিয়ে থাকি, খুব ভালো কাজ করে, ফ্যান্টাস্টিক কাজ করে। দুটো কাজ হয়, একটা হলো যে বোনস যেটা ভেঙে গেল ওইটাকে হিলিং হইতে জোড়া লাগতে দ্রুত সাহায্য করে, কারণ গ্রোথ ফ্যাক্টর আছে পিআরপিতে। আর পিআরপির হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট, কাজে অ্যান্টি ইনফ্লামেশনের কারণে তার পেইন খুব মনে করেন যে কমে যায়। আমরা এরকম বোন ফ্র্যাকচারের ক্ষেত্রে যে বোনস মানে স্পাইনাল কর্ডকে কোনো চাপ দেয় নাই, সে নিজে নিজে ভেঙে তার জায়গাতেই আছে স্পাইনাল কর্ড মেরুদণ্ডের ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে খুব ফ্যান্টাস্টিক কাজ করে, আমাদের রুগীদের মানে স্যাটিসফ্যাকশন লেভেল খুব হাই, যে সে মানে উঠতে পারতো না, বসতে পারতো না, দাঁড়াতে পারতো না, কিন্তু ইনজেকশন দেওয়ার পরে ম্যাজিকের মতো কাজ করে এটা। আচ্ছা, এই যে ইপিডুরাল পিআরপি কথা বলছেন আপনি, এটার কোনো আপনার যে কোনো রোগী আপনার ইন্ডিকেশন হলো আপনি দিতে চাচ্ছেন, আপনাকে সরাসরি দেওয়া যাবে না, কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে? হ্যাঁ, রাইট। আমি যে এই ইন্ডিকেশনগুলো বললাম এগুলো আসলে ধরা পড়ে কিভাবে, এগুলো তো আর খালি চোখে দেখা যায় না, ভিতরে একটা মনে করেন যে একটা সংরক্ষিত কুঠুরির ভিতরে স্পাইনাল কর্ড থাকে এবং তার স্ট্রাকচারগুলোতে থাকে। তাহলে এগুলোর জন্য আমরা দুটো পরীক্ষা করি, মানে কয়েকটা পরীক্ষা আছে, যেমন আমরা এক্সরে করতে পারি, এক্সরে করলে কিছু কিছু জিনিস অনুমান করা যায়। তারপরে ধরেন যে আসলে চয়েস অফ ইনভেস্টিগেশন বলা হয় এমআরআই। হ্যাঁ, কিন্তু যে সমস্ত রোগীর ক্ষেত্রে এমআরআই কোনটা ইন্ডিকেশন আছে, মনে করেন তার হয়তো পেসমেকার লাগানো আছে, যেটা আগের মডেলের পেসমেকার, যেটা এমআরআই কম্প্যাটিবল না, তাহলে তার কিন্তু এমআরআই করা যায় না, সেক্ষেত্রে আমরা অনেক সময় সিটি স্ক্যানের সাহায্য নিই। এরকম কিছু কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে। অথবা ভিতরে অর্থোপেডিক্সের ইমপ্লান্ট লাগানো আছে, যেটা স্টেনলেস স্টিল, লোহার, হ্যাঁ, যেটা টাইটেনিয়াম না, তাহলে সেই ক্ষেত্রেও এমআরআই করা যায় না, তাহলে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় সিটি স্ক্যান করি অথবা সিটি মাইলোগ্রাম করি। হ্যাঁ, তো এই পরীক্ষাগুলো করেই আসলে আমরা আগে নর্মাল মাইলোগ্রাম করতাম। নর্মাল মাইলোগ্রামটা একটা হলো ইনজেকশন দিতে হয় কোমরে, তারপর আমরা এক্সরে নেই। কিন্তু এখন মানে বাংলাদেশে আমি একটা জায়গায় পাঠাই যে সেখানে সিটি মাইলোগ্রাম করা হয়, অর্থাৎ আগের প্রসিডিউরটা সেম, যে ইনজেকশনটা দেওয়া হবে মানে সাবডুরাল মানে সাবঅ্যারাকনয়েড স্পেসে স্পাইনাল কর্ডের মধ্যে, কিন্তু এক্সরের পরিবর্তে করা হবে সিটি স্ক্যান, কাজে এটা আরো ভালোভাবে বোঝা আরো যায়, মানে যেহেতু ডাই দিয়েছে আরো পরিষ্কারভাবে বোঝা যাবে। পরিষ্কারভাবে বোঝা তো যায়। এটা হলো আপনার ইনভেস্টিগেশন, যে আপনি তো রোগ নির্ণয়ের বিষয় এটা। জি, জি। এখন আমরা সিলেক্ট করলাম যে এই রোগটা তার পিএলআইডি হয়েছে, এখানে আমরা ইপিডুরাল পিআরপি দিব। সেখানে তাকে কোনো অ্যাসেসমেন্ট, কোনো ক্লিনিক্যালি আপনারা তো দেখছেন, এবং কোনো পরীক্ষা, যেমন কোনো রোগী ডায়াবেটিস থাকতে পারে, কোনো রোগী হার্ট ডিজিজ থাকতে পারে, আপনার কোনো ইভ্যালুয়েশন প্রয়োজন আছে কিনা? রাইট, অবশ্যই মানে এভালুয়েশনের প্রয়োজন আছে, কারণ এপিডুরাল প্রসিডিউরটা কিন্তু এটা আমরা অপারেশন থিয়েটারে দেই। হ্যাঁ, যে এটা আমরা বলি একটা মিনিমাল একটা ইনভেসিভ প্রসিডিউর, মানে ইনভেসিভ প্রসিডিউর, কিন্তু যেমন ওষুধ বা ফিজিওথেরাপি এগুলো তো দিতে কোনো ইনজেকশন দিতে হয় না। হ্যাঁ, কাজে ওগুলো হলো নন ইনভেসিভ, যে ওষুধ খাওয়াটা এবং ফিজিওথেরাপি বা বিশ্রাম নেওয়াটা কোনো ইনভেশন নাই, মানে নন ইনভেসিভ পরীক্ষা। কিন্তু সার্জারি হলো মানে গ্রেট ইনভেসিভ প্রসিডিউর সার্জারি। কিন্তু যখন ইনজেকশন দেই তখন সেটা একটা মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর বলি আমরা। কাজে রুগী তার একটু ব্যথা হতে পারে,
তো আমরা ইউজুয়ালি মানে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে এটা করি, অপারেশন থিয়েটারে করি, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করি। এবং রুগীরা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকে একটু মানে অনেকে কিছু মনে করেন, আবার অনেকে কেউ কেউ প্যানিক থাকে, একটু ভয়ে থাকে। তো ভয়ে যদি থাকে, তার যদি মনে করেন যে হার্টের মানে একটু মনে করেন যে দুর্বল থাকে, হার্টের একটু মনে করেন প্রবলেম থাকে, সেটা যদি অ্যাসেস করে না নেওয়া হয়, তাহলে অনেক সময় মানে তার একটু ব্লাড প্রেশার ফল করে কোলাপস করতে পারে, একটু শকে চলে যেতে পারে, এরকম প্রসিডিউর মানে হতে পারে, এরকম কমপ্লিকেশন হতে পারে কিছু। সেই জন্য অবশ্যই আমরা কাদেরকে এপিডুরাল পিআরপি দিব, সেটা যেমন ইন্ডিকেশনটা ঠিক করতে হবে যে এই অসুখের ক্ষেত্রে আমার এটা কাজ করতে পারে। আরেকটা হলো যে মানে কাকে দিব না সেইটাও আমাকে করতে হবে। হ্যাঁ, যে যদি খুব মনে করেন যে খুবই মানে কোমরবিডিটিস থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা করবো যে অ্যাভয়েড যদি করা যায় এটাই। যেমন অনেক সময় দেখা যাচ্ছে ডায়াবেটিস আনকন্ট্রোল, তখন তো আপনার ডায়াবেটিস কন্ট্রোল করে আমরা দিই। তারপর আপনারা করবেন। হ্যাঁ, তারপর ধরা দেখা গেল যে একজন হার্ট ডিজিজের পেশেন্ট, যেহেতু আপনারা বলছেন এটা সিনিয়র সিটিজেনদের বেশি হয়, তাদের হার্ট ডিজিজের অ্যাসপিরিন জাতীয় ওষুধ সে খাচ্ছে, তো সেক্ষেত্রে অ্যাসপিরিনটা বন্ধ করে আপনারা তারপরে যেহেতু এটা ইনভেসিভ প্রসিডিউর, আপনাদের যেতে হবে। আমাদের সুযোগ থাকলে আমরা অ্যাসপিরিনটা 1 সপ্তাহ আগে বন্ধ করাই, কারণ অ্যাসপিরিন তো প্লেটলেটকে মানে অকার্যকর করে। হ্যাঁ, কাজেই আমরা যদি এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য যে আপনার অ্যাসপিরিনটা আপনি 7 দিন আগে বন্ধ করে তারপর আপনার যে কোনো একটা সার্জিক্যাল প্রসিডিউরে যাওয়া উচিত। তো এই প্রসঙ্গে আপনি যেটা বলছেন যে ইপিডুরাল পিআরপি তো আমরা আপনি বলছেন যে আছে, তো এই প্রসিডিউরটা যদি একটু বলতেন যে আসলে এটা আপনি বলছেন যে ওটিতে নিয়ে করা হয়, তো ওটি সম্পর্কে আমাদেরও একটা ভীতির কাজ করে, সেক্ষেত্রে প্রক্রিয়াটা যদি বলতেন। হ্যাঁ, মানে এটা আসলে আমি যেভাবে করি যে আমরা একটা রুগীকে একটা আইভি ক্যানুলা করে একটা ফ্লুইড দিই। ইউজুয়ালি আমি নর্মাল স্যালাইনটা চুজ করি, যে এটা ডায়াবেটিক নন ডায়াবেটিক সবার ক্ষেত্রে দেওয়া যায়। তাহলে আইভি ক্যানুলা করে স্যালাইন সেটের মাধ্যমে আমরা একটা নর্মাল স্যালাইন স্টার্ট করি, অনেক সময় 500 করি, অনেক সময় 1000 করি। এরপরে আমরা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক দিই, মানে এই যে আইভি ক্যানুলা দিই। তারপর আমরা তাকে অপারেশন থিয়েটারে নেই, অপারেশন থিয়েটারে নিয়ে তাকে পজিশন করা হয়। এপিডুরাল প্রসিডিউর বসায়ও দেওয়া যায়, আবার শুয়ে দেওয়া যায়। আমি শুয়ে দেওয়াটাই মানে কমফোর্টেবল মনে করেন যে আমরা বোধ করি, যে আমরা শোয়াই মানে একটু মনে করেন বেন্ডিং করে, যাতে পিঠটা আমাদের দিকে মনে করেন যে থাকে। তারপর আমরা সেখানে ওয়াশ করি। আমরা মনে করেন সার্জারি করার জন্য যেরকম করে মানে ফুল অ্যাসেপ্টিক প্রিকশন, যে বাইরে থেকে আমাদের যাতে কোনো, যেহেতু মিনিমাল ইনভেশন হচ্ছে, টিস্যু ইনভেশন হচ্ছে, কাজে জীবাণু তো নিডিলের মাধ্যমে শরীরে ঢুকতে পারে। হ্যাঁ, অনেক সময় আমরা দেখি যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিলে কিন্তু যদি ভালো জায়গায় অটোক্লেভ করা জিনিসপত্র না নিয়ে করা হয়, তাহলে কিন্তু অনেক সময় মনে করেন ব্যাক পেন, ইনফেক্টিভ ব্যাক পেন মানে ডেভেলপ করতে পারে বা ডিসকাইটিস ডেভেলপ করতে পারে। ঠিক সেই জন্যই আমরা সার্জারিতে যেরকম প্রিকশন নেওয়া হয় ওইরকম প্রিকশন নিই, এবং অ্যাসেপ্টিক একটা মানে জীবাণুমুক্ত একটা পরিবেশের জন্য আমরা অপারেশন থিয়েটারটাকে চুজ করি। এরপর আমরা প্রথম লোকাল অ্যানেস্থেসিয়া দিই। লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পর এপিডুরাল প্রসিডিউরের জন্য একটা নিডিল লাগে, একটা স্পেশাল টাইপ অফ নিডিল, আমরা বলি এপিডুরাল নিডিল। হ্যাঁ, ওইটা যেমন স্পাইনাল নিডিল যেভাবে আপনার মনে আছে যে স্পাইনাল নিডিলটা একবার শার্প সোজা স্ট্রেট চলে গেছে, কিন্তু এপিডুরাল নিডিলটা তার মাথায় টিপে একটু বিভেল করা আছে, বাঁকানো আছে, যে মানে খুব জোরে চাপ না দিলে ডোরাটা পিয়ার্স হবে না। মানে আমাদের টার্গেট কিন্তু যে ডোরা যদি পিয়ার্স হয়ে যায় তাহলে আমাদের ঝামেলা। হ্যাঁ, তো ডোরার বাইরে আমরা দিব। সেই জন্য এটা এইভাবেই মানে তৈরি করা হয়েছে যে একটু বিভেল, যে খুব জোরে চাপ না দিলে ওটা ডোরাকে ইনজুরি করবে না। তো আমাদের একটা হাতের মাপ হয়ে গেছে, যে আমরা এই বললে প্রেশার ফল করলে আমরা বুঝতে পারবো হয়ে গেছে। এরপর আমরা সিরিঞ্জ দিয়ে আমরা 10 সিসি সিরিঞ্জ দিয়ে প্রথম টেনে দেখি যে ইনকেস যদি ডোরা পেয়ার্স হয় তাহলে সিএসএফ আসবে, পানি আসবে। আবার যদি আমরা এয়ার দিই, যে এপিডুরাল স্পেসটা রিলেটিভলি প্রেশার ফ্রি থাকে, হ্যাঁ, সেজন্য আমরা এয়ার দিলে স্মুথলি চলে যায় বাতাস। আমরা 10 সিসিতে হয়তো 5 সিসি এয়ার দিয়ে দিলাম। এরপরে আমরা প্রথম আমি যেটা করি যে আমি একটু লোকাল অ্যানেস্থেসিয়া, আগে তো স্কিন পেনিট্রেশন করার সময় লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েছি, এরপর এপিডুরাল স্পেসে কিছু অ্যানেস্থেসিয়া প্লাস ডিস্টিল ওয়াটার মিক্স করে ওখানে দেই, মানে এটা ছড়িয়ে গেল। হ্যাঁ, ছড়িয়ে গেল, আমার জন্য একটা স্পেস তৈরি করলো আমার এপিডুরাল পিআরপির জন্য। এরপর আমি পিআরপি দিই। পিআরপি সাধারণত আমি 20 সিসি পিআরপি মনে করেন যে এপিডুরাল স্পেসে দিয়ে থাকি। অনেকে মনে করে যে এত বড় মানে এত অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, কিন্তু এইটা দিয়ে আমি ভালো বেশি বেনিফিট পাচ্ছি। এবং যেমন আমরা জয়েন্টের পিআরপিতে আমরা 10 to 12 ml নেই, কিন্তু এপিডুরাল স্পেসের ক্ষেত্রে আমি 20 ml পিআরপি ইউজ করি, এবং এটার খুব মানে ছড়ায় যায়। যে অনেকে যারা শুধু নার্ভ ব্লক দেয়, তাহলে ওই নার্ভের ক্ষেত্রে একটা জায়গায় কাজ করলো, কিন্তু আমার এই 20 ml পিআরপি পুরো লাম্বার স্পাইনে যদি দিই, পুরো লাম্বার স্পাইনে যত প্যাথোলজি আছে ছড়িয়ে পড়বে, এবং মনে করেন সবটাতে মনে করেন যে কাজ করবে। দেওয়ার পরে আমি মানে ওখানে একটা ছোট্ট ব্যান্ডেজ দিয়ে দিই, যে ব্যান্ডেজটা হয়তো
পরের দিন সকালে সে মনে করেন গোসল আগে খুলে ফেলবে। এবং ইউজুয়ালি কোনো বিশ্রামের কথাও বিশ্রামও লাগে না। এরপরে পোস্ট অপারেটিভে 1 ঘন্টা অবস্থান করে স্যালাইনটা শেষ হওয়া পর্যন্ত। এরপরে সে রোগী নিজেই হেঁটে বাড়িতে মানে চলে যেতে পারে। তারপর থেকে সে স্বাভাবিক কাজকর্ম করতে পারবে। স্বাভাবিক কাজকর্ম করতে পারবে, বিশ্রামের কোনো দরকার নাই। প্রয়োজন হয় না। আচ্ছা, এই যে ইপিডুরাল পিআরপি আপনি যে কারণে দিচ্ছেন, এটা আসলে কয়টা দিতে হবে এই পেশেন্টকে? হ্যাঁ, আমি আমার প্রোটোকল ঠিক করেছি, যেটা মানে প্রতি মাসে একবার, মানে 4 সপ্তাহ পর পর একটা করে এপিডুরাল পিআরপি দিয়ে মোট 3টা 3 কোর্সেস। হ্যাঁ, 3 কোর্সেই আমি যাদেরকে সিলেক্ট করি ইন্ডিকেশন অনুযায়ী, মানে তারা মনে করেন যে ভালো হয়ে যাচ্ছে, সাকসেসফুলি হয়। এটা কি আবার রিকার করার সম্ভাবনা আছে কিনা পরবর্তী জীবনে 1 বছর এখন 2 হ্যাঁ, বছর পরে? আমি 2-1টা রোগীর ক্ষেত্রে এই করেছি যে যার আসলে ডিস্কের অপারেশন লাগে প্রায়, যে অপারেশনের ইন্ডিকেশন আছে, হয়তো আমরা যদি এরকম অ্যাসেস করি যে তার 60 to 70% চান্স আছে অপারেশনের, কিন্তু রুগী যে কোনোভাবেই হোক অপারেশনটা করতে চাচ্ছে না, হ্যাঁ, অপারেশনে ভয় পায়। তো এরকম 1-2টা রুগীর ক্ষেত্রে আমার হয়তো 1 বছর পর আবার একটা বুস্টার ডোজ দিতে হয়েছে, কিন্তু সেই রুগীগুলো কিন্তু মনে করেন যে ভালো আছে। তার মানে এটা আসলে নরমালি হয়ে যায়, কিন্তু যাদের ক্ষেত্রে একটু সিভিয়ারিটি থাকে তাদের হয়তো 1 বছর পরে একটা বুস্টার হিসেবে আপনারা বুস্টার দেয়া লাগতে পারে। পিআরপি দিতে পারেন। আচ্ছা, আমরা কিন্তু এই ইপিডুরাল পিআরপির পাশাপাশি আরো কিছু শব্দ আমরা পাই এই চিকিৎসা জগতে, যেমন ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশন। জি জি জি। এটা কিন্তু আগে খুব হামাশা আমরা শুনতে পেতাম। ইপিডুরাল ওজোন থেরাপি, এরকম কিন্তু ইপিডুরাল দিয়ে কিছু, আবার কিছু সময় বলে ইপিডুরাল ব্লক দেওয়া হয়। এগুলো কিন্তু এই কোমর ব্যথাদের দেওয়া হয়। আসলে এইটার সাথে ইপিডুরাল পিআরপি জি, তফাৎটা কি? আসলে যে ভাই, মানুষের যখন ব্যথা হয় তখন সে ব্যথার জন্য রেমেডি খুঁজে। আর যেমন আপনি করেন যে চিকিৎসা বিজ্ঞানের শুরুর কথায় যদি ধরেন, যে যত অসুখ বিসুখ হয়েছে শুরুতে মানুষ চেষ্টা করেছে যে গাছগাছরা দিয়ে বা মেডিসিন দিয়ে সেটাকে সারিয়ে তোলার, কিন্তু দেখা গেল যে এরপরও কেউ কেউ ভালো হচ্ছে না। তখন তো সার্জারির ইনভেনশন হলো, যে আর কি করা যায়, যে আমার এই রোগীটা ভালো করতে হবে, তাহলে আর কি করার আছে, সেটা থেকে তো সার্জারির উদ্ভব। ঠিক সেরকম কারণেই যে এই যে ব্যথা, ব্যাক পেইন হলো একটা অতি প্রাচীন একটা অসুখ, লো ব্যাক পেইন বা ব্যাক পেইন, হ্যাঁ, তো ইতিহাস থেকে পাওয়া যায়। এবং একটা জরিপে আছে, একটা সমীক্ষা আছে যে 80 to 85% মানুষ তাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে কোমর ব্যথায় ভোগে। তাহলে এত মিলিয়নস অফ পিপুল আর সাফারিং ফ্রম লো ব্যাক পেইন, তাহলে এদের কিন্তু আবার সবার অপারেশন লাগে না, আবার যাদের অপারেশন লাগে তারাও কিন্তু অপারেশন করতে চায় না, কারণ খুব এটা খুব ভুল ধারণা আছে যে অপারেশন করলে ভালো হয় না বা এরকম কমপ্লিকেশন হতে পারে, সেই ভয়ে মানুষ ওই করে। তাহলে সেটা তার বিকল্প খুঁজে, তখন বিকল্প খোঁজার এই স্টেপগুলোই হলো এই আপনি বললেন এপিডুরাল স্টেরয়েড, এপিডুরাল ওজোন থেরাপি, তারপরে এপিডুরাল ব্লক, হ্যাঁ, এগুলো। এবং এই যে এপিডুরাল পিআরপি আমি বলে নেই, এটা বাংলাদেশে আমি শুরু করেছি। হ্যাঁ, যে কেউ হয়তো মনে করেন এমনি দিচ্ছে কিনা জানি না, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমি যা আনি, এবং আমাকে একথা কেউ চ্যালেঞ্জ করতে পারেনি এখন পর্যন্ত যে আমিও দেই এরকম, যে অন্যরাও করছে যে আমার আগে এরকম দেখা যায় না। তবে এপিডুরাল স্টেরয়েড সেটা আমিও আগে দিতাম, আজ থেকে 6 বছর আগে যখন এপিডুরাল পিআরপি শুরু করার আগে আমি এপিডুরাল স্টেরয়েড দিতাম। যে অনেক রোগী আছে, আপনার ধারণা তো আরো পরিষ্কার হওয়ার কথা, কারণ আপনি নিজে যেহেতু ইপিডুরাল স্টেরয়েড দিয়েছেন এবং ইপিডুরাল পিআরপি দিয়েছেন, সেখানে ডিফারেন্সটা কি হয় সেটা? হ্যাঁ, এক্স্যাক্টলি। হলো এপিডুরাল স্টেরয়েড আমি দিয়েছি, এপিডুরাল স্টেরয়েডও মনে করেন যে রোল প্লে করে, উপকার আছে, হ্যাঁ, মানে বেশ একটা গ্রুপ অফ পেশেন্ট আরাম পায়, হ্যাঁ। কিন্তু আপনি যেটা এপিডুরাল ওজোন থেরাপি বললেন, এইটা আসলে আমার নিজের পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স নাই। এবং নার্ভ ব্লক যেটা, আমরা যেমন এপিডুরাল স্পেসটা আমি ছড়িয়ে দিই, আর নার্ভ ব্লক হলো যে ফ্লোরোস্কোপিক গাইডেন্সে ঠিক যে নার্ভের ব্যথা, মানে মনে করেন যে ক্লিনিক্যালে যদি ফিল করা যায় যে তার L5 রাইট সাইডের নার্ভ রুটটা অসুবিধা আছে, তখন ওখানে লোকাল অ্যানেস্থেসিয়া প্লাস এই যে আমরা যে স্টেরয়েড ইনজেকশন দিতাম আগে, ট্রায়ামসিনোর অথবা ডিপোমেড্রোল, এইগুলো মনে করেন যে ওইখানে দেওয়া হয়। তো এগুলো তো স্ক্লেরোজিং এজেন্ট, ওইগুলো ওই নার্ভের কার্যকারিতাটা একটু কমায়, যার ফলে তার যে পেইন সেন্সেশনের যে ব্যাপারটা আছে, এইটা মনে করেন যে পেইনটা কমে যায় বা কমে যেত। তো আমি এই এপিডুরাল, আমার কাছে যখন পিআরপির মানে টেকনোলজি আসলো, আমরা আয়ত্ত করলাম, তখন আমি আর এপিডুরাল স্টেরয়েড দেই না। কারণ যে কোনো রোগী দেখেন যে ইনজেকশন দেওয়ার পরও কারো অপারেশন লাগে। তো আমরা স্টেরয়েড দেওয়া রোগীর অপারেশন করেছি, একেবারে নার্ভগুলো, ফ্যাটগুলো, তারপরে লিগামেন্টাম ফ্লাভা এরকম অ্যাডেশন হয়ে থাকে, জোড়া লেগে থাকে, যে অপারেশন করার সময় অনেক সময়
ডোরা ম্যাটার ইনজুরি হয়ে যেতে পারে, নার্ভ রুট ইনজুরি হয়ে যেতে পারে, কাজে এই কমপ্লিকেশনগুলো কিন্তু হয়। আর স্টেরয়েড ইটসেলফ কিন্তু অস্টিওপোরোসিস করে, হাড়ের ক্ষয় করে। হ্যাঁ, আমরা তো কিন্তু যখন হাড়ের প্রসিডিউর ক্ষয় ছিল করে না আমরা যাদের ওটা করতাম। এখন আমার কাছে আমি মনে করি আই থিঙ্ক যে বেটার টেকনোলজি হচ্ছে এপিডুরাল পিআরপি। কাজে পিআরপি তো যেমন এপিডুরাল স্টেরয়েডের অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে, আর আমার এপিডুরাল পিআরপির ক্ষেত্রে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তার রিজেনারেটিভ প্রপার্টিজ আছে, যে টিস্যু ধ্বংস হয়ে গেছে সেই টিস্যুকে নতুন করে তৈরি করার তার ক্যাপাবিলিটি আছে, সেজন্য এটা সুপিরিয়র। এটা সুপিরিয়র, যে ওইটার সার্জারি যদি লাগে এপিডুরাল দিলে কমপ্লিকেশন বেশি হয়, আর সার্জারি যদি এপিডুরাল পিআরপি দেওয়ার পরেও সার্জারি লাগে কোনো কমপ্লিকেশন নাই, মানে তার অ্যানাটমিটা মেনটেন থাকে, বরং আরও স্মুথ হয়ে যায়। হ্যাঁ, কাজে এটা কিন্তু একটা মনে করেন যে সুপিরিয়রিটি। আর একটা হলো যে স্টেরয়েড তো বলছি যে তার লোকাল সাইড ইফেক্ট আছে, সিস্টেমিক সাইড ইফেক্ট আছে। ডায়াবেটিস রোগীর দেওয়া যাবে না, বা ডায়াবেটিস বেড়ে যায়। কিন্তু এপিডুরাল পিআরপি হচ্ছে মানে পিআরপি হচ্ছে বায়োলজিক্যাল চিকিৎসা। এটা আপনি পেশেন্ট, আপনার শরীর থেকে রক্ত নিয়ে তৈরি করা হবে। তাহলে এই যে রিজেকশনের যে বিষয়টা আছে, অ্যালার্জিক রিয়াকশন অথবা মানে মানে তার যে রিজেকশনের যে কমপ্লিকেশনটা আছে, সেইটা এপিডুরাল পিআরপির ক্ষেত্রে একদমই হয় না। মানে তার মানে পিআরপি বায়োলজিক্যাল চিকিৎসা, মানে পিআরপি হলো বায়োলজিক্যাল চিকিৎসা। এটা তো আসলে এপিডুরাল পিআরপি বলেন বা নর্মাল পিআরপি, এটা তো যে পেশেন্ট, তার পেশেন্ট শরীরে রক্ত নিয়ে আপনার পিআরপিটা করছেন, তৈরি করছেন, করে তার রক্তটা তার শরীরে দেওয়া হচ্ছে। তাহলে তার কোনো সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া বা ফরেন বডি হিসেবে যে অ্যালার্জি রিঅ্যাকশন ঝুঁকি থাকছে না, সেক্ষেত্রে এটা অনেকটা নিরাপদ। আচ্ছা, কোনো এই ধরনের পেশেন্টগুলো তারা পরবর্তী জীবনে কোনো জটিলতা বা কমপ্লিকেশন হয় কিনা, আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে আপনি খুব সংক্ষিপ্তভাবে একটু বলুন। আমার 6 বছরের এক্সপিরিয়েন্স, আমি এর মধ্যে কোনো কমপ্লিকেশন পাইনি। তবে এপিডুরাল পিআরপি প্রসিডিউরটাতে কমপ্লিকেশন আছে। যেমন ও খুবই সতর্ক থাকতে হয় যে ডুরা ম্যাটার যাতে পিয়ার্স না হয়। যদি ডুরা ম্যাটার পিয়ার্স না হয় তাহলে কি কমপ্লিকেশন হতে পারে, ওই অনেক রোগী মানে প্যানিক থাকে, তখন সে ভ্যাজোভ্যাগাল অ্যাটাকে মানে শকে যেতে পারে, তখন সেটা ম্যানেজ করতে হয়। সেজন্য আমি মানে শুরুতে আমার সাথে অ্যানাস্থেটিস্ট রাখতাম না ম্যানেজ করার জন্য। গত 4 বছর থেকে আমার একজন অ্যাপয়েন্টেড অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট কাজ করেন, যিনি আমি প্রসিডিউরটা করি, উনি ব্লাড প্রেশার দেখেন, মনিটর দেখেন, পেশেন্টের ভালো মন্দ দেখভাল করেন। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম, আপনার সুন্দর পরামর্শের জন্য। নিশ্চয়ই এপিডুরাল পিআরপি আসলে আমাদের নতুন চিকিৎসা ব্যবস্থার একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে। আপনি এগিয়ে চলেন, মানুষের যেন উপকার হয় সেই প্রত্যাশা আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসলে এপিডুরাল পিআরপি কোমর ব্যথার জন্য একটা অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি। বিনা অপারেশনে, মিনিমাম ইনভেসিভ সার্জারির মাধ্যমে আপনার কোমর ব্যথার থেকে আপনি ভালো থাকতে পারেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।